এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। বেশি সময় দেব না। এই 26-এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, করায় ছাড়বো ইনশাআল্লাহ। দিল্লির রক্ষিত কোন পতিতার শাসন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি বলে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। 17 বছর জুলুমের শিকার হয়ে আপনি যদি নতুন করে জুলুম করতে চান, মানুষ কোন জালিমের দ্বারাও জুলুমের শিকার হইতে চায় না, কোন মজলুমের দ্বারাও আর জুলুমের শিকার হইতে চায় না। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে। আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদির লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে। দেশের চাঁদাবাজি আগের তুলনায় আরো বেড়েছে, দেশের দুর্নীতি আগের তুলনায় আরো বেড়েছে। এখন তো মন্ত্রীদের ছেলেরাও নাকি দুর্নীতি করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। ফলে এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। ফলে এই যখন দেশের পরিস্থিতি, তারা তাদের পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা চার্ট দিয়েছে, দেখেছেন আপনারা? আমরা জানতে চাই এটা কোন বাজারের চার্ট, আমরা সেই বাজার থেকে বাজার করতে চাই।
সবজির দাম কি বাড়ছে কমছে না বাড়ছে? ব্রয়লার মুরগির দাম কি কমছে না বাড়ছে? সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। অথচ বাজেট সেশনে তারা কি বলছিল যে এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম নাকি বাড়ে নাই, কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এইরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে। সবচেয়ে বড় মিথ্যা কথাটা কি বলেছিল? নির্বাচনের সময় বলেছিল গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন। কিন্তু সবাই মিলে যখন গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি, যারা এই দেশের জনগণের সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে হাজারো শহীদদের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। ফলে বিএনপির সরকার আমরা দেখেছি যে তারা যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনে প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সব কিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে। এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে, এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না।
তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, তারপর দেখলাম তাকে প্রমোশন দিয়ে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী বানানো হলো। আমরা জানতে চাই ব্যর্থতার কি পুরস্কার হবে নাকি শাস্তি হবে? বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামো এখনো আছে। বাংলাদেশে যেই ধরনের পেশি শক্তির রাজনীতি, যেই ধরনের চাঁদা নির্ভর রাজনীতি এখনো আছে। এই যাত্রাবাড়ি থেকে কত টাকা চাঁদা দেওয়া হয় এই যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইয়েরা জানেন। এই সামনে আছে যাত্রাবাড়ি আড়ত, যাত্রাবাড়ি আড়তদারের ব্যবসায়ীরা জানেন। এইখানে বাস স্ট্যান্ডের ভাইয়েরা জানেন, মার্কেটের ভাইয়েরা জানেন যে কত টাকা তাদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি, এই লুটতরাজ করার জন্য আমার এই যাত্রাবাড়িতে 50-এর অধিক ভাই বোন শহীদ হয় নাই। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন একটা নতুন বাংলাদেশের স্বপ্নে। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন বাংলাদেশে আর কখনো কোনো চাঁদাবাজের উত্থান হবে না, বাংলাদেশে আবার কখনো দলীয়করণের রাজনীতি হবে না, বাংলাদেশে আবার কখনো 17 বছর মজলুম ছিলাম এই যুক্তি দিয়ে জুলুম করব, এই ধরনের বাংলাদেশের রাজনীতি হবে না। এই জন্যই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম একটা নতুন বয়ান যে আমরা 17 বছর মজলুম ছিলাম, এই জন্য এখন আমরা যা ইচ্ছা তা করব। এখন আমরা চাঁদা তুলব, এখন আমরা ব্যবসা দখল করব, এখন আমরা লুটতরাজ করব, এখন আমরা বিদ্যুৎ কোম্পানির, তেলের কোম্পানি, ব্যবসায়ীদের সাথে কমিশন খাইয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলবো। বাংলাদেশে তেল থাকবে না, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিন্তু আমরা রাজকীয় আসনে বসে থাকবো। ওই ধরনের যে মানসিকতা, এই মানসিকতাকে কবর দিয়ে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি মনে করে ওই কবরের ভূত আবার বাংলাদেশে জাগিয়ে তুলবে, তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। শুধুমাত্র ওই কার্ডের দোহাই দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না, নিজেই জনগণের ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হবেন। আমরা শুধু বলবো যে এই দেশের জনগণ, আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে জনগণকে বিদ্যুতের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে আমার মা বোনদেরকে গ্যাসের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে চাঁদাবাজি মুক্ত কার্ডের ব্যবস্থা করে দেন, যে আমি বাংলাদেশের নাগরিক, আমার আইডি কার্ড থাকলে, আমার বাংলাদেশের নাগরিক এই পরিচয় থাকলে আমার সাথে কেউ চাঁদাবাজি করবে না, এইটা নিশ্চিত করেন। আপনার কাছে আর কোনো কার্ডের রাজনীতি কেউ দেখতে চায় না। বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হইতে হবে। এই কথা বইলা আপনি বাংলাদেশে আসছেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে। 17 বছর আপনি বাংলাদেশে ঢুকতে পারেন নাই মানবিক কারণে। আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল, কারণ আপনিও জুলুমের শিকার হয়েছেন। কিন্তু 17 বছর জুলুমের শিকার হয়ে আপনি যদি নতুন করে জুলুম করতে চান, মানুষ কোনো জালিমের দ্বারাও জুলুমের শিকার হইতে চায় না, কোনো মজলুমের দ্বারাও আর জুলুমের শিকার হইতে চায় না। আমরা চাইবো একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সঠিক পথে আসুন, জনগণের কাছে জবাবদিহিতা করেন, দলীয়করণ বন্ধ করেন, জনগণের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা সমাধান করেন, এই চাঁদাবাজি, দুর্নীতিবাজির বন্ধ করেন, একটা সুন্দর বাংলাদেশের পথে যাত্রা শুরু করেন। এইটা যদি করতে পারেন তাহলে বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে, আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। আর যদি না করেন আমরা রাজপথে দাঁড়াবো, আমরা আবার রাজপথে দাঁড়াবো, আমরা চাঁদাবাজদের প্রতিহত করব। সেই ক্ষেত্রে কয়জন আলিফের চোখ আপনারা তুলে নিতে পারেন আমরা আবারও দেখতে চাই। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে। কিসের জন্য হামলা করা হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে সচিব ভুইয়া তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে নাহিদ ইসলাম তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা স্বৈর শাসন দেখেছি, কিন্তু দিল্লির রক্ষিত কোন পতিতার শাসন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি বলে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। আপনারা কি চান না এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবাররা উপস্থিত আছে, সেই সমস্ত শহীদ পরিবারদের সন্তানদের বিচার এই বাংলার মাটিতে সন্ত্রাসীদের বিচার করা হোক? আপনারা কি চান না? আপনারা কি চান? আমরা চাই এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। আজকে কয়েকদিন আগে বিএনপির মহাসচিব একটি স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটা আপনারা আমার সাথে ধরেন। হ্যাঁ, ধরবেন? সবাই ধরবেন তো? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। এইটা কিন্তু আমার স্লোগান নয়। কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে কি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে? তাহলে এই সরকারের কোনো দরকার আছে? এক বাঘের হাত থেকে দেশটাকে রক্ষা করেছি, আবার বোধহয় কুমিরের মুখে যায় পড়ছি। বুঝতে পারছেন? কুমিরের মুখে পড়ছি। এখন আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। এগুলি করেন না। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাঁচতে পারবেন না। ওই যে বলে না, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। সত্য কথা বলতেছে, কত যে ব্যথা আমার বুকের মধ্যে, এগুলি বলতে গেলে আমার কান্না চলে আসবে, কথা বলতে পারবো না। তো আপনারা যা করতেছেন, লুটতরাজ যা করতেছেন, সেই হাসিনার মতোই করতেছেন। কথা বলার এই ছিল, অন্যটা বলবো, কিন্তু এনাদের কথা শুই না, এখন এইটাই বলতেছি। এই লুটতরাজ করছে দেখে হাসিনা ওদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করছি, কিন্তু আপনারা আবার সেটাই শুরু করছেন। ওই যে শুনলাম না, এক মন্ত্রীর ছেলে কাজ পাইছে 1,000 কোটি টাকার। তারপরে যে দেশের প্রধান জনগণের সাথে মিথ্যা কথা বলতে পারে, বেইমানি করতে পারে, সেই সরকার আপনাদেরকে কি দিবে? প্রথমেই বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এখন বলে আমরা ভয়ে বলছি যদি আমরা ইলেকশনটা না হয়, পিছায় যায়। এরকম মিথ্যাবাদীর কাছ থেকে আপনারা কি আশা করেন এই জাতি? তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মানে আপনাদের সব লোক সব জায়গায় সেটিং কইরা, দুর্নীতি কইরা, ওই যে বলে না, আমাদের একজনে বললো, ব্যারিস্টার কি যেন নাম, মহিলা, যে উনি আসছেন মাল কামাতে, উনি মাল কামায় চলে যাবেন, তাই না? তো আপনি মালটাল কামাইয়া যা কিছু কইরা 2-4 বছর চলে যাবেন, এই চিন্তা করতেছেন, এগুলি করেন না। এইটা এই আশা পূর্ণ হবে না যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। খুব শীঘ্রই আপনাদের পতন হবে। এখানে তো অল্প লোক, আমি বলতেছি, দেখতেছি যে সত্যি অল্প লোক এখানে, কিন্তু মিডিয়া যখন এটা প্রচার করবে সবাই শুনবে। প্রত্যেকটা আহত, নিহত বা যারা শহীদ পরিবার সবাই শুনবে। তাদের মনের মধ্যে একটাই তুফান। আমি যে কথা বলছি এই কথাই, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হলে যখন ডাক দিবে, কোন দল ডাক দিবে জানি না, তাই না? যেই ডাক দিবে তাদের দল, তাদের পিছনে আবাবিল পাখির মতো সবাই ছুটে আসবে। তখন কি করবেন? খোদার কসম খায়া বললাম, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বারুদের মতন এত কষ্ট যে এই সরকার কি করতেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না। আপনারা ভাবছেন যে জনগণ ভুলে গেছে। উনি বললো আমাদের সাহেব কবি সাহেব যে জনগণ তো আসে না। জনগণ জায়গায় ঠিকই আছে, ডাক দিলে ঠিকই আসবে। সরকারকে সময় দেওয়া হয়েছে, বেশি সময় দিব না। এই 26-এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, করায় ছাড়বো ইনশাল্লাহ। হয় আমি এর আগে মরবো, আর যারা আছে তারা বাস্তবায়ন করবে, হয়তো আমি নাও দেখতে পারি, কিন্তু হবে ইনশাল্লাহ, আল্লাহ সাক্ষী। তো বলতেছি এই সমস্ত বাদ দেন,
এই সমস্ত এই দুর্নীতির জন্য তো হাসিনার পতন হয়েছে, তাই না? আর আপনি ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। আপনি ভারতের পাও চাবেন কেন? ডক্টর ইউনূসের সময় ভারতের একটা লোক দেশে আসতে পারেন নাই। আপনি ক্ষমতায় বসছেন আর ভারতের বড় বড় রয়ের লোকেরা মুসার আপনার দেশে আসতেছে, মিটিং করতেছে। কি ব্যাপার? তার সাথে কি আপনি দুস্তি করছেন? সব শহীদ পরিবার, আহত পরিবার, যোদ্ধা সব ভুলে গেছেন? 18 কোটি লোক ভুলে গেছেন? হ্যাঁ, আপনিও ভারতে যাবেন না। আমাদের রক্তের উপর পাড়ায় আপনি ভারতে যাবেন না। ভারত ছাড়া আমরা চলতে পারি। আগে বলতো ভারতের এটা না হলে চলে না, ওইটা না হলে চলে না। আমরা দেখাই দিছি 2 বছর ভারতের কিচ্ছু আমরা চাই না। আমাদের দেশের আলু পেঁয়াজ গরু খায় এখন। আগে বলতো ভারতের আলু ছাড়া পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে না। ভারতের টাকা আমাদের দেশে আসতে হবে। কোটি কোটি হাজার কোটি টাকা ভারত নেওয়া যায়, আমরা ভারত থেকে 1 পয়সা আনতে পারিনি কোনোদিন না। এই 54 বছর আমরা ভারত থেকে কিচ্ছু পাইনি। সত্য কথা সারা বিশ্ব জানে, এই চশমখোর ভারত আমাদের কাছ থেকে টাকা নিয়ে খায়। অতএব ভারতে যাওয়ার দরকার নাই। আমাদের দেশের লোক অনেক কর্মঠ, ওরা কাজ করতে পারে। পাকিস্তান আমাদেরকে অবহেলা করছে যে বাঙালি কোনো কাজে আসবে না। আজকে পাকিস্তান পস্তায় যে বাঙালি জাত কেমন দক্ষ জাত, আমরা সেই জাতি। অতএব আমাদের ভারত লাগবে না, ডক্টর ইউনূস দেখাই দিছে। অতএব ভারতে আপনি যাবেন না। আর জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করেন, আপনার মান সম্মান থাকবে। এইটাই আমার শেষ কথা।